দিব্যকাল যেন নিজেকে গুটিয়ে নিয়ে এক অদৃশ্য অন্তরালে আশ্রয় নিয়েছে। প্রকৃত বৃষ্টিকন্যা সেজেছে, নিজেকে ভিজিয়ে তুলেছে এক অতুলনীয় সাজে। কয়েকদিন ধরেই রৌদ্রময় আবহাওয়া যেন নুইয়ে পড়ে বর্ষাকালে ঢলে পড়েছে। স্নিগ্ধ দমকা হাওয়ায় মুখরিত পরিবেশ। সামনের আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখতে ব্যস্ত তূর্ণা। তার ক্ষীণ দেহখানা ঢেকে আছে এক বিশাল সাদা অ্যাপ্রন, যেটা রৌদ্রিকের। অ্যাপ্রনটা তার শরীরে যেন পোশাক নয়, বরং এক অচেনা ভালো লাগা। হাতার প্রান্তগুলো আঙুলের অনেক নিচে নেমে গেছে, কাঁধের গঠন বেমানানভাবে ঝুলে পড়েছে, প্রায় প্রায়ের হাঁটুর নিচ অবধি গড়িয়েছে অ্যাপ্রনটা। তবুও আয়নার সামনে দাঁড়িয়ে তূর্ণা নিজের প্রতিবিম্বের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সে কোনো মহার্ঘ অলঙ্কারে সজ্জিত। আমি ডাক্তার। তার কণ্ঠে এক অদ্ভুত গর্ব মিশে আছে। সে নিজের গালে আলতো চাপ দেয়, তারপর হঠাৎ করে ঠোঁট ফুলিয়ে ফেলে। না, আমি ডাক্তার না, আমি বোর্ডের ডাক্তার। শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে তার চোখে এক ঝলক উজ্জ্বলতা খেলে গেল। লজ্জায় লাল আভা ছড়িয়ে পড়ল গাল জুড়ে। এই পরিচয়টাই তার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়। তূর্ণার লজ্জার মাঝেই অস্পষ্ট মিষ্টি আধো স্বর কর্ণগহ্বরে এসে বাড়ি খেল। মা। দরজার কোণ থেকে উঁকি দেয় এক ক্ষুদ্র অবয়ব, রোদেলা। রোদেলার হালকা কোঁকড়ানো চুলগুলো সুন্দর করে বাঁধা, তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে আছে। টুনি, টুনি কেন পাপার জামা পরছো? তূর্ণা ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখে এক মুহূর্তের জন্য বিভ্রান্তি ভেসে ওঠে। কয়েকদিন ধরে তার নজর পড়েছে এই অ্যাপ্রনের উপর। এই কয়েকদিন সাহস জুগিয়ে আজকে নিয়ে গায়ে জড়িয়েছে এটা। তূর্ণা তাড়াতাড়ি করে রোদেলাকে বিছানার উপর বসিয়ে দেয়। তারপর হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ে রোদেলার সামনে। চুপ। সে আঙুল ঠোঁটে চেপে ধরে ফিসফিস করে। আমি এখন ডাক্তার, রোগী কথা বলে না। রোদেলার ভুরু কুঁচকে ফেলে, ছোট্ট মাথাটা কাত করে কিছুক্ষণ ভাবে, তারপর গম্ভীর ভঙ্গিতে বলে, আমি রোগী না, আমি তো পুতুল। বলেই দারুণ প্রাণ ভরা হাসি দেয় রোদেলা। তূর্ণার চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। সে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে রোদেলার গাল আলতো করে চেপে ধরে আদুরে গলায় বলে, হ্যাঁ, আমার নরম পুতুল। তূর্ণার কথা শুনে রোদেলা মৃদু হেসে তূর্ণার অ্যাপ্রনের কোণা ধরে টান দেয়। ডাক্তার মা, আমায় ইঞ্জেকশন দিবা? তূর্ণা হঠাৎ চমকে ওঠে, মাথা নেড়ে জোরে জোরে না বলতে থাকে। না না, ইঞ্জেকশন ব্যথা দেয়, আমার পুতুল কাঁদবে। তার কণ্ঠে আতঙ্কের সুর, যেন ব্যথাটা সে নিজেই অনুভব করছে। রোদেলা এবার ঠোঁট গোল করে মাথা কাত করে অভিমানী স্বরে বলে, আমি কাঁদবো না, আমি ব্রেভ গার্ল। তূর্ণা থমকে যায়, কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকে রোদেলার দিকে, তারপর ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। না, তুমি বিরক্ত না, তুমি নরম, খুব নরম, ব্যথা পাবে, ওইসব পচা জিনিস নিতে নেই। রোদেলা মানল তূর্ণার কথা। রোদেলা তার ছোট্ট হাত বাড়িয়ে তূর্ণার ললাটের উপর আঁচড়ে পড়া বেবি হেয়ারগুলো সুন্দর করে কানে গুছিয়ে দিল। এতে করে তূর্ণা খুশি হলো, আদর করে দিল রোদেলাকে। তূর্ণা আজকাল ইচ্ছে করে রৌদ্রিকের কাছে কাছে থাকতে। মানুষটাকে যখনই কাছে পায় একদম পিছু ছাড়ে না। যতক্ষণ বাড়িতে রৌদ্রিক উপস্থিত থাকে ততক্ষণ সে রোদেলাকে নিয়ে রুম থেকে বেরিয়ে হয় না। তার ইচ্ছে করে সর্বদা রৌদ্রিকের আশেপাশে থাকতে। রৌদ্রিকের সান্নিধ্যে সে আলাদা এক সুখ পায়। টুনি অনেক টুন্ডল মা, বলে মিষ্টি স্বরে হেসে ফেলে রোদেলা। রোদেলার কথা শুনে না চাইতেও তূর্ণা লজ্জার লাগলো, সঙ্গে ভীষণ রকমের ভালো লাগা ছেয়ে গেল। রোদেলাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে আদর করতে করতে বলে, না, আমার পুতুল বেশি সুন্দর, একদম ফুলের মতো। ই না 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 মা, বেটি টুন্ডল। রোদেলা কিছু সময় পর তূর্ণার পরনে সাদা অ্যাপ্রনের দিকে আঙুল তাক করে বলে, আমিও পরবো মা। রোদেলার কথা শুনে তূর্ণা উঠে আলমারি থেকে আর একটা অ্যাপ্রন নামালো। সেটা এনে রোদেলার গায়ে পরিয়ে দিল। তূর্ণা ভালোভাবে রোদেলাকে খেয়াল করে হাসিতে ফেটে পড়ে। তূর্ণার হাসির কলকল ধ্বনিতে সারা কক্ষ মুখরিত হয়ে উঠল। রৌদ্রিকের অ্যাপ্রনটা তূর্ণারই হাঁটুর নিচ অবধি ছুঁয়ে যাচ্ছে। সেখানে রোদেলার তো তার থেকেও আরও ছোট, যার দরুন
রোদেলার গা থেকে অ্যাপ্রনটা এক প্রকার খুলে আসতে চাইছে। মনে হচ্ছে বিশাল বড় কাপড়ের মাঝে রোদেলাকে বসিয়ে রাখা হয়েছে। তূর্ণাকে হাসতে দেখে রোদেলা গাল ফোলালো, তারপর অভিমানী স্বরে বলে, মা হাঁটো কেন? তূর্ণা কোনো রকমে হাসি থামিয়ে রোদেলাকে জড়িয়ে বলে, তুলনায় খুব সরি পুতুল, তোমার গায়ে তো এটা হচ্ছে না, বড় তো ইয়া বড়, তাই তোমার গায়ে লাগছে না এটা। তূর্ণার কথা শুনে রোদেলা ঠোঁট উল্টিয়ে মন খারাপ করে বলে, আমি কি ডাক্তার হব না? হবে তো সোনা, অনেক বড় ডক্টর হবে তুমিও পরের মতো। দরজার প্রান্তে স্থির হয়ে দাঁড়িয়েছিল রৌদ্রিক, নিঃশব্দে, অথচ তার নীরবতার ভেতরেই যেন বহমান ছিল অগণিত অনুচ্চারিত শব্দের ঢেউ। দৃষ্টির নিবিড় স্থিরতায় সে অবলোকন করছিল সামনে উদ্ভাসিত এক অদ্ভুত দৃশ্য, যেখানে বাস্তবতার কঠোর কাঠামো ভেঙে গিয়ে জন্ম নিয়েছে এক নির্মল শিশুসুলভ বিভ্রম। তার গম্ভীর চাহনির অন্তরালে এক অচেনা কোমলতা সঞ্চারিত হয়েছে, ঠোঁটের রেখা অটল, মুখাবয়ব অনড়, কিন্তু চোখের গভীরে অদৃশ্য এক তরঙ্গ খেলে যাচ্ছিল, যা শুধুমাত্র সে নিজেই অনুভব করতে সক্ষম। রাত 4টায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছে হসপিটালে, এই দুপুরে ফিরে এসেছে, আর আসা মাত্রই তূর্ণা আর রোদেলার কার্যকলাপ পরিলক্ষণ করছিল এত সময় ধরে। রৌদ্রিক অত্যন্ত ধীরে সেই দরজার ফ্রেম থেকে সরে এলো, কিন্তু পদক্ষেপের শব্দকে এমনভাবে নিয়ন্ত্রণ করলো যেন এই মুহূর্তের উপর কোনো প্রকার আঘাত না হানে। অনেক ইঞ্জেকশন দেবো কিন্তু। রোদেলার কণ্ঠ আবার ভেসে এলো। রৌদ্রিকের দৃষ্টি এবার স্থির হলো নিজের কন্যার উপর। তার চোখে কোনো বিস্ময় নেই, বরং এক গভীর নিশ্চুপ স্নেহের উপস্থিতি। এই মেয়েটা তার সমস্ত বিশৃঙ্খল জীবনের একমাত্র সুসংগঠিত সত্য। সে কয়েক পা এগিয়ে এলো। রোদেলাকে রৌদ্রিকের দেখা মাত্রই খুব মুখ উজ্জ্বল হয়ে উঠল। পাপা। সে দৌড়ে এসে রৌদ্রিকের পায়ে জড়িয়ে ধরল। রৌদ্রিক স্বভাবসিদ্ধ স্থিরতায় নিচু হয়ে তাকে কোলে তুলে নিল বুকে। তূর্ণা চমকে পিছনে ফিরতেই রৌদ্রিকের উপস্থিত দেখে কিছুটা মিইয়ে যায়। হাত কচলাতে শুরু করেছে আপনা আপনি। ভয়ে ঘন ঘন আঁখি পল্লব ওঠানামা করছে দ্রুত গতিতে। তুমি কাঁদবে না তো? রৌদ্রিক মৃদু স্বরে জিজ্ঞেস করলো। রোদেলা গর্বিত ভঙ্গিতে মাথা নাড়ল। আমি ব্রেড গার্ল। এক মুহূর্তের জন্য রৌদ্রিকের ঠোঁটের কোণে প্রায় অদৃশ্য এক হাসির রেখা ফুটে উঠল। তারপর দৃষ্টি সরল তূর্ণার দিকে। তূর্ণা এখনও অ্যাপ্রনে মোড়া 2 হাত বুকের কাছে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে যেন ধরা পড়েছে এক অদ্ভুত দ্বিধা, ভয়, অপরাধবোধ, আর কোথাও এক শিশুসুলভ প্রত্যাশা। রৌদ্রিক কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তার দৃষ্টিতে নেই কঠোর, নেই প্রশ্নবিদ্ধ, শান্ত দৃষ্টিতে তূর্ণার দিকে তাকিয়ে আছে। তূর্ণা হঠাৎ করে কেঁপে উঠল, 2 হাত দিয়ে অ্যাপ্রন আঁকড়ে ধরল আরও শক্ত করে। আমি কষ্ট করিনি। কণ্ঠ কাঁপছে, চোখে আতঙ্কের ছায়া। রৌদ্রিকের হাসি পেল বটে, তবে সে হাসল না, বরং সে ধীরে তার দিকে এগিয়ে এলো। রোদেলাকে এক হাতে ধরে রেখেই অন্য হাতে বাড়িয়ে অ্যাপ্রনের ভাঁজ ঠিক করে দিল অত্যন্ত যত্ন সহকারে, যেন কোনো মূল্যবান বস্তু স্পর্শ করছে। আমি তো বলিনি তুমি নষ্ট করেছো। নিচু প্রশান্ত স্বরে বলে ওঠে রৌদ্রিক। তূর্ণা স্থির হয়ে গেল, তার দৃষ্টি রৌদ্রিকের চোখে আবদ্ধ হয়ে রইল। রৌদ্রিক কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল, তারপর অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, তবে এটা তোমার মাপে না, তোমাকে এখানে খুঁজে পাওয়া যাবে না। এই সরল বাক্যের ভেতর লুকিয়ে ছিল অদ্ভুত এক রসিকতা, যা তূর্ণার বিভ্রান্ত মনেও ধীরে ধীরে গলে গেল। রোদেলা খিলখিল করে হেসে উঠল। মা ছোট। তূর্ণা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে নিজের হাত দুটো ছেড়ে দিল। অ্যাপ্রনটা আলগা হয়ে ঝুলে পড়ল শরীরে। আমি ছোট না? সে আস্তে করে বলল, কিন্তু কণ্ঠে তার আগের আতঙ্ক নেই, বরং এক শিশু সুলভ অভিমান জমে আছে। রৌদ্রিকের পাশে দাঁড়ালে সে কোনো রকমে রৌদ্রিকের বুক অব্দি ঠাঁই পায়। তূর্ণা নিজ থেকে হালকা পা উঁচু করলো, যাতে আর একটু লম্বা লাগে। সেটা দেখে রৌদ্রিক এবার রোদেলাকে বিছানায় নামিয়ে দিল, তারপর 2 পা এগিয়ে এসে তূর্ণার সামনে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য দুজনের মাঝে নিস্তব্ধতা নেমে এসেছে। রৌদ্রিক তূর্ণার দিকে তাকিয়ে অধৈর্যরা হালকা বাঁকিয়ে হাসলো বোধহয়। হুট করেই হালকা ঝুঁকে তার মুখাবয়ব তূর্ণার অতি নিকটে আনলো। তারপর তূর্ণার ভরকিত পায়ে দিকে তাকিয়ে বলে, ছোট না, খালি স্বামীর বুক বরাবরই হয়েছে, এতেই চলবে। আর লম্বা হতে হবে না, এত লম্বা বউ আমার আবার দরকার নেই, তোমার মতো হলেই হবে। রৌদ্রিকের এমন কথা শুনে না চাইতেও তূর্ণার গাল গরম হয়ে এলো।
দৃষ্টি নত করে ফেললো মুহূর্তেই। হাত কচলানোর গতি বেড়ে গিয়েছে। রদ্রিক ঠিক হয়ে দাঁড়ালো না, আর চোখে চাইল রদ্রিকের দিকে। রদ্রিক কেমন নির্দ্বিধায় তাকিয়ে আছে, তার দিকে যেন কিছুই হয়নি। তন্না আর দাঁড়ালো না, ছুটে চলে গেল অন্যদিকে। রোদেলা কি বুঝলো কে জানে, সে খিলখিল করে হেসে ওঠে রদ্রিকের দিকে তাকিয়ে বলে, মা লজ্জা পায়। রদ্রিক আবারও মেয়েকে কোলে নিল। আস্তে করে তার ললাটে চুমু এঁকে দিয়ে বলে, তাই বুঝি লজ্জা পাচ্ছে সে? মার গা লাল হয়ে গেতে একদম। রদ্রিক মেয়ের কথায় আর কিছু বলল না। কিছু সময় রোদেলার সঙ্গে সেইভাবেই কাটালো। ঘাসে ঢাকা নরম মাটির বুকে বিকেলের শেষ মৃদু আলোটা ধীরে ধীরে গলে পড়ছিল। এক অদ্ভুত সোনালি ধূসর বিষণ্ণতায় চারিপাশকে মুড়ে রাখে। বাগানে একদিকে রদ্রিক বসে আছে অচঞ্চল অটল পাথরের মতো, দৃষ্টি স্থির তার বইয়ের ভাঁজে, অথচ মন অস্থিরতার অতল গহ্বরে নিমজ্জিত। দুপুরের পর আর বাড়ির বাইরে বের হয়নি সে। বিকেল হতেই তূর্ণা আর রোদেলার জোড়াজুড়িতে বাগানে এসেছে। রদ্রিক নিজের মতো করে ঘাসের উপর আধশোয়া হয়ে বই পড়তে ব্যস্ত। অন্যদিকে তূর্ণা, রিনি, রোদেলা নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই তূর্ণা এসে পড়ল তার খুব কাছে। এতটাই কাছে যে তাদের নিঃশ্বাস একে অপরের ত্বকে স্পর্শ করে যাচ্ছিল। নরম ঘাসের উপর আধশোয়া অবস্থায় রদ্রিকের বুকের ওপর ঝুঁকে পড়ল সে। ঠিক যেন কোনো শিশুসুলভ আকুলতা তাকে টেনে এনেছে এখানে। হঠাৎ এমনটা হওয়ায় রদ্রিক থমকে গেছে। তূর্ণার কেশরাশি এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে রদ্রিকের কাঁধে। চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল নিষ্পাপ। তূর্ণা মৃদু হেসে কৌতূহলী শিশুর মতো তার গাল স্পর্শ করলো আঙুলের ডগা দ্বারা। আপনি এত সুন্দর কেন বল? নিষ্পাপ, নির্লজ্জ, সরলতায় মেশানো শব্দগুলো রদ্রিকের কর্ণগহ্বরে প্রবেশ মাত্রই যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সবকিছু। তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠল, যেন অদৃশ্য কোনো বজ্রপাত আঘাত হেনেছে তার ভেতরে। তার অতি নিকটে আসা অপরূপা অষ্টাদশী রয়েছে, যে কিনা তার ঢেউ খেলানো কাজল দিঘি চক্ষু মেলে তার দিকে এক রাস মুগ্ধতা নিয়ে চেয়ে আছে। রদ্রিক তার সামনে থাকা অষ্টাদশীর উপর থেকে চোখ ফিরিয়ে নিতে চাইল, নিজেকে সরিয়ে নিতে চাইল এই বিপজ্জনক নৈকট্য থেকে, কিন্তু পারল না। কারণ তার বুকের ঠিক উপরেই মাথা রেখে বসে আছে তূর্ণা, স্বচ্ছ মায়াবী এক প্রাণ। তার ভেতরে তখন শুরু হলো এক প্রচণ্ড ঝড়। এটা ভুল, সম্পূর্ণ ভুল। এই অনুভূতি থাকা উচিত নয়। তবু কেন অনুভূতির আগমন? নিজের মধ্যে বাক্যগুলো আওড়ালো, তবে জবাব মিলল না নিজের কাছেই। নিজেকে বোঝাতে লাগলো আবারও সে, কিন্তু তার হৃদস্পন্দন যেন সেই যুক্তিকে উপহাস করছে বারবার। তূর্ণার আঙুল এখনও তার গালের উপর, অযত্নে আঁকিবুকি কাটছে। তার চোখ দুটো নিবদ্ধ রৌদ্রিকের চোখে, এমন এক দৃষ্টিতে যেখানে এক রাস মুগ্ধতা, ভালোবাসা, ভালো লাগা মিশে আছে। কই আগেও কতবার এমন বহু দৃষ্টির সঙ্গে পরিচিত রৌদ্রিক। সেই দৃষ্টিগুলো খুব সহজেই সে উপেক্ষা করে চলে এসেছে। তবে এই দৃষ্টি উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তার দ্বারা। রদ্রিক ধীরে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, কারণ সে খুব করে অনুভব করতে পারছে তার কঠোর শুষ্ক অন্তরের কোথাও যেন হালকা করে একটা ফাটল ধরেছে। একটা নরম উষ্ণ স্রোত সেখানে প্রবেশ করতে চাইছে, যার নাম সে জানে না, কিংবা জানতে চায় না। রদ্রিক নিজেকে ঠিক করে শান্ত স্বরে বলল, তূর্ণা, সরো। কিন্তু সেই কণ্ঠে লুকিয়ে ছিল না কোনো রাগ, না কোনো কঠোরতা, বরং ছিল এক অদ্ভুত কম্পন, যা সে নিজেই চিনতে পারল না। তূর্ণা একটু কাত হয়ে তাকালো, যেন বুঝতেই পারছে না সে কেন সরে যাবে। তার ঠোঁটে আবার সেই শিশুসুলভ হাসি। না, ভালো লাগছে। সেই সরল স্বীকারোক্তি যেন রদ্রিকের সমস্ত প্রতিরোধ ভেঙে দিল এক নিমেষে। সে আর কিছু বলল না, কারণ সে জানে এই মেয়েটা বোঝে না সমাজ, বোঝে না নিয়ম, বোঝে না সম্পর্কের জটিলতা। রদ্রিক অন্যদিকে তাকাতেই দেখতে পেল রিনি হেসে রোদেলাকে নিয়ে ভেতরে চলে গেছে। এই মুহূর্তে এইখানে শুধু সেই আর তূর্ণা উপস্থিত। হঠাৎ তূর্ণা এতটা সাহসী হলো কিভাবে? এই মেয়ে একা একা এত সাহস নিয়ে তার এত সান্নিধ্যে আসবে না নিশ্চয়ই। জানা আছে তার। রদ্রিক তূর্ণার মুখ পানে চেয়ে বলে, ভয় লাগছে না তোমার? যদি রেগে মার দিই তখন কি করবে? রদ্রিকের কথা শুনে তূর্ণা হেসে দিল। লজ্জায় তার কান আবারও গরম হয়ে এলো। দৃষ্টি লুকোনোর চেষ্টা করে বলে, আপনি রেগে গেলে আপনাকে আরো সুন্দর লাগে বল। আমি জানি তো তূর্ণার বর তূর্ণাকে মারবে না, তাই ভয় পাবো কেন? তূর্ণার এমন কথা শুনে রদ্রিক তার ভ্রুযুগল কুঁচিয়ে আনলো।
বাবা, এত কথা শিখে গেছ? কে বলেছে মারবো না? যদি মেরে দিই তখন কিন্তু কাঁদতে হবে। শান্ত স্বরে হুমকি দিয়ে বলল রদ্রিক। তূর্ণা হালকা মুখ বাঁকালো, তারপর দৃষ্টি পাকিয়ে বলে, ইস, বললেই হলো বুঝি। টুনা এখন বড় মেয়ে, বরের বউ হয়ে গেছি, তাই টুনা আর কাঁদবে না। তাই বুঝছি, খুব বড় হয়ে গেছ। তাহলে একটু মারি, দেখি তোর না কতটা বড় হয়ে গেছে। এ না বর, এটা ঠিক না কিন্তু। এটা ঠিক নয়, অথচ তুমি এইভাবে কাছে এসে আমার শ্বাসরোধ করছো, সেটা ঠিক। ভেরি ব্যাড তোর না, আমি কষ্ট পেলাম খুব। রদ্রিকের এমন কথা শুনে তূর্ণা তাড়াতাড়ি ঠিক হয়ে বসলো। বিচলিত হয়ে রদ্রিকের দিকে তাকিয়ে বলে, আমি কি খুব বেশি কষ্ট দিয়েছি বর? বিশ্বাস করুন, রিনি বলল আপনার কাছে এভাবে আসলে আপনি আদর করবেন, তাই তো টুনা এভাবে এলো। খুব সরি বর, সরি। সে অপরাধ বোধে নুইয়ে পড়ল তূর্ণা। রদ্রিক এবার উঠে বসলো। সে জানতো এই মেয়ে একা এত বড় কাজ করবে না। রদ্রিক হালকা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আদর চাচ্ছ? আদর দিয়ে কি হয়? মানে আপনি সেটাও জানেন না বর? আদর দিলে পুতুল আসবে আমার কাছে। আদর মানে তো চুমু, চুমু খেলে পুতুল আমার পেটে এসে পড়বে আবারও। তূর্ণার এমন যুক্তি দেখে রদ্রিক ঠোঁট কামড়িয়ে হাসি আটকালো। তূর্ণার কপালে হালকা টোকা দিয়ে বলে, এইটুকুনো মেয়ে, অথচ আমার রোদকে পেটে নিতে চাও? তোমার পেটে আটবেও? রদ্রিকের কথা শুনে তূর্ণা গাল ফোলালো, মুখ বাঁকিয়ে বলে, কেন আসবে না? বাবু আবার হলে তো এতটুকু হয়ে বের হয়, লাগলে ইয়া বড় পেট বানাবো। রদ্রিক আর লাগলো না তূর্ণার যুক্তির সঙ্গে। চারিদিকে শীতল হাওয়া বইছে, হয়তো রাত নামতেই বৃষ্টি হবে। আকাশ কেমন মেঘলা হয়ে আছে, বাতাসের সঙ্গে ছোট ছোট পানির ফোঁটা স্পর্শ করছে গোটা ধরণী। ভিতরে চল, বৃষ্টি আসবে। রাতের আকাশ জুড়ে বৃষ্টি নেমেছে, তবে তা কোনো কোমল স্নিগ্ধতা বাহক নয়, বরং প্রতিটি ফোঁটা যেন আঘাতের মতো এসে আছড়ে পড়ছে। প্রতিটা ফোঁটা যেন আঘাতের মতো এসে আছড়ে পড়ছে, কিছুকে মুছে দিতে অথবা নতুন করে কোনো কাহিনী লিখে দিতে। রাত 10:45 বাজে। বাড়ির দারোয়ান বৃষ্টি হওয়ার ফলে গেট লাগিয়ে ভিতরে বসেছিল, কিন্তু হঠাৎ কিছু একটা চোখে পড়তে বেশ অবাক হয় সে। গার্ড প্রথমে কিছু বুঝে উঠতে পারল না, তারপর আবারও ভালো করে দেখতেই থমকে গেল। গেটের সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ। সম্পূর্ণ ভেজা, চুল থেকে টপটপ করে পানি ঝরছে, শার্ট শরীরে লেপ্টে আছে। আর আর তার এক হাতে শক্ত করে ধরা একটি মেয়ে, মেয়েটিও ভিজে একাকার। লাল বেনারসি শাড়ি জলে ভারী হয়ে গেছে, বৃষ্টির পানি গাল বেয়ে নেমে এসেছে, চোখ দুটো লাল হয়ে আছে। গেট খুলে দাও। শ্রাবণ কণ্ঠস্বর নিচড়ে বলে। গার্ড তাড়াতাড়ি করে। গেট খুলে দিতেই গেট খুলে যেতেই সে এক মুহূর্ত দেরি করলো না। মেয়েটির হাত আরো শক্ত করে চেপে ধরে সোজা ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে পা রাখতেই সবার উপস্থিতি দেখতে পায় শ্রাবণ। জানতো এই সময় সবাই এখানে থাকবে। শ্রাবণের বাবার হুট করেই নজর দরজায় যেতেই চমকে উঠলেন তিনি। শ্রাবণ বৃষ্টিতে কাক ভেজা হয়ে একটা মেয়ের হাত ধরে আছে। শ্রাবণ। ওনার কথা শুনে বাকিরাও দরজার দিকে তাকাতেই একইভাবে তারাও বিস্মিত হয়। শ্রাবণ আর তার পাশে দাঁড়ানো মেয়েটার পোশাক বলছে তারা হয়তো পালিয়ে এসেছে, তাও বিয়ের আসর থেকে। শ্রাবণের বাবা ছেলের দিকে এগিয়ে এসে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন। এইসব কি শ্রাবণ? শ্রাবণ কিছু না বলে ভেজা জুতোর শব্দ তুলে মেঝের উপর এগিয়ে গেল। তারপর সবার সামনে দাঁড়িয়ে মেয়েটিকে একটু সামনে টেনে আনলো। ও, ইরা, আমার ওয়াইফ 4 মাস আগে আমার সাথে ওর বিয়ে হয়েছে। শব্দগুলো পড়তেই যেন ঘরের বাতাস ঘন হয়ে উঠল। রোমানা শিকদার সবে এসে দাঁড়িয়েছিলেন। ছেলের এমন কথায় অবাক হয়ে গেলেন তিনি। নিজের কানকে বিশ্বাস করতে পারল না। বাকিদেরও একই অবস্থা। রোমানা শিকদার ছেলের কাছে এগিয়ে এলেন, তারপর এক নজর ইরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি বলছিস এই সব? তুই বিয়ে করেছিস? এই মেয়ে কে? ওর আজ বিয়ে ছিল, তাই আমি আমার জিনিস নিয়ে এসেছি। ইরা মাথা নিচু করে আছে, শরীরটা তার ভীষণ রকমের দুর্বল। তার উপর পুরো রাস্তায় বৃষ্টিতে ভিজে এসেছে, ঠান্ডায় তার সারা শরীর কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। শ্রাবণ ইরার অবস্থা হয়তো বুঝতে পারলো, তাই সবার দিকে তাকিয়ে বলে, আপাতত রুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে তোমাদের সব প্রশ্নের জবাব দিচ্ছি। ছোট মা, তুমি একটু ইরাকে নিজের সঙ্গে নিয়ে যাও, ওর শরীরটা ভালো নেই, তুমি একটু ওকে দেখো। রুমা শিকদার এতক্ষণ সবার মতো বিস্মিত হয়েছিলেন। শ্রাবণের কথায় এগিয়ে এসে ইরাকে নিজের সঙ্গে নিয়ে গেল। ইরা চুপচাপ রুমা শিকদারের সঙ্গে গেল। তার শরীর কেমন চুলকাচ্ছে। নিস্তব্ধতা গ্রাস করে নিয়েছে সারা ড্রয়িং রুম জুড়ে।
পিন পিন নীরবতায় আচ্ছন্ন সকলেই গম্ভীরভাবে বসে আছে। কিছু সময় পর সেখানে শ্রাবণ উপস্থিত হলো। সবেমাত্র শাওয়ার নিয়ে বের হওয়ায় ভেজা কাঁধ সমান চুল থেকে গড়িয়ে পড়ছে জলবিন্দু, যা হালকা করে ভিজিয়ে দিচ্ছে তার শার্টের পিছন দিকটা। শ্রাবণের বাবা জামান শিকদার শ্রাবণের দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, এসব কি শ্রাবণ? আর বিয়ে কবে করেছো তুমি? শ্রাবণ তার বাবার কথা শুনে শান্ত দৃষ্টিতে একবার সকলের পানে চাইল। সবাই তার মুখ থেকে কথা বের হওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছে। শ্রাবণ দীর্ঘ একটা শ্বাস টেনে নিয়ে দম ছেড়ে বলে, এবার চট্টগ্রাম গিয়েছিলাম, সেখানে ইরার আর আমার বিয়েটা হয়েছে, তাও আকস্মিকভাবে। আমরা দুজনেই কেউ তৈরি ছিলাম না বিয়েটার জন্য। ব্যবসার কাজে গিয়েছিলে তুমি? তাহলে বিয়ে কি করে হয়ে যায় তোমার? শ্রাবণ বুঝতে পারছে সবাই প্রথম থেকে সবকিছু খুলে না বললে কিছুই বুঝতে পারবে না এই ব্যাপারে। অতীত চট্টগ্রামের শ্রাবণের আকাশ সেদিন অস্বাভাবিক রকমের ভারী, যেন অনন্তকাল ধরে জমে থাকা কোনো অপ্রকাশিত বেদনা এক নিমেষে ঝরে পড়ার অপেক্ষায় রয়েছে। চারিদিকে নীরবতার গাঢ় চাদর বিছানো, মাঝে মধ্যে বিদ্যুতের চিকচিক আলোচ্ছটা সেই স্তব্ধতাকে বিদীর্ণ করে তুলে ধরছে প্রকৃতির অন্তর্লীন অবস্থায়। ব্যবসার কাজে 10 দিনের মতো শ্রাবণ চট্টগ্রামে এসেছে। আজকে রাতটুকু থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে সে। কাজ শেষ হওয়ায় চট্টগ্রামের এদিক ওদিক ঘোরার জন্য বের হয়েছিল। যখন হোটেল থেকে বের হয়েছে আকাশ একদম পরিষ্কার ঝলমলে ছিল। শ্রাবণ বরাবরই হাইকিং করতে পছন্দ করে, তাই আজকের দিনটা মেধসমুনি আশ্রম পাহাড় বেছে নিয়েছিল। লোকালয় ভিড় থেকে একদম দূরে বেশ ভোরে বের হয়েছিল, আর এখন প্রায় সন্ধ্যা নেমে আসবে বলে। ঝিরিঝিরি বৃষ্টির পানি পাহাড় সম্পূর্ণ পিচ্ছিল হয়ে পড়েছে। চারিপাশ থেকে বজন কীটপতঙ্গের শব্দ ভেসে আসছে। পাহাড়ে বেশ সময় নিয়ে উঠেছে, আর এখন নামতে বেশ বেগ পোহাতে হচ্ছে। পাহাড়ি রাস্তা শুকনো থাকলে এই কষ্ট আর হতো না। হাতে থাকা ছোট্ট টর্চ লাইটটা দিয়ে সামনের দিকে এগিয়ে চলতেই কারো ছুটে আসার শব্দ শ্রাবণের কর্ণগহ্বরে প্রবেশ করে। আশেপাশে যেদিকে চোখ যায় ঘন গাছপালা দিয়ে ভরা। কাদামাটিতে ভেজা সরু পথ ধরে দিশেহারার ভঙ্গিতে ছুটে চলেছে ইরা। এলোমেলো চুলগুলো বৃষ্টির জলে সপসপে হয়ে গালে লেপ্টে আছে। শ্বাস প্রশ্বাস ভারী, চোখে একরাশ আতঙ্কের ছায়া, যেন অজানা কোনো বিপদের গ্রাস থেকে নিজেকে মুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে সে। পা কেটে রক্ত বের হচ্ছে, কোনো দিকে হুঁশ নেই তার। এলোমেলো পায়ে দৌড়ানোর ফলে সামনে থাকা কোনো কিছুই তার বোধগম্য হচ্ছে না। হুট করে প্রস্তর বুকের সঙ্গে বাড়ি খেয়ে হঠাৎ করেই পা হড়কে পড়ে যেতে নিল ইরা, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক শক্ত উষ্ণল করতল তার বাহু আঁকড়ে ধরল। ইরা মনে হলো এই বুঝি তার জীবন শেষ। দুর্বল শীর্ণ শরীরটা নেতিয়ে পড়তে নিল। নিভু নিভু চোখে দিনের অবশিষ্ট আলোয় সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর শ্রাবণকে দেখতে পেল। এতক্ষণ ধরে বুনো শুয়োরের নিকট থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রাণ হাতে নিয়ে ছুটছিল সে। আর ইউ ওকে? গভীর ভারী কণ্ঠস্বর কানে যেতেই কেঁপে উঠল ইরা। চোখ তুলে তাকাতেই দেখতে পেল বৃষ্টির মধ্যে স্থির হয়ে থাকা এক অচেনা পুরুষ। বৃষ্টি ভেজা চুল কপালে লেপ্টে আছে, তীক্ষ্ণ দৃষ্টিচোরা অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে তার দিকেই। এই বিপর্যস্ত রাতেও তার উপস্থিতি অদ্ভুতভাবে দৃঢ় প্রভাবশালী। কে কে আপনি? কাপা কণ্ঠে প্রশ্ন করল ইরা। সামনে পুরুষটি একই গম্ভীর্য বজায় রেখে সংক্ষিপ্ত স্বরে উত্তর দিল। শ্রাবণ। ইরা আর কথা বলতে পারল না। দুর্বল শরীরটা লুটিয়ে পড়ল কর্দময় মাটির উপর। শ্রাবণ তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ইরার দিকে। বৃষ্টি ভেজা অবস্থা ইরাকে দ্বিতীয় দফার মতো দেখছে শ্রাবণ। মোটেও তার চিনতে অসুবিধা হয়নি ইরাকে। ইরা সবার সঙ্গে এইদিকে বেড়াতে এসেছিল, কিন্তু ভাগ্যক্রমে সবার সঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে হারিয়ে গেছে। হাতে থাকা ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে। সে হারিয়েছে সেই 3টার দিকে। অনেক খোঁজাখুঁজির পরও কাউকে খুঁজে পায়নি। একই অপরিচিত জায়গা, তার উপর পাহাড়ি এলাকা, সব মিলিয়ে ইরা এক প্রকার দিশেহারা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পাহাড়ি বনজ হিংস্র প্রাণীদের আক্রমণের কবলে পড়ে। সেই থেকে প্রাণরক্ষার খাতিরে ছুটে চলেছিল সে। এলোমেলো পায়ে ছোটার কারণে, পায়ে আঘাত পাওয়ার কারণে পায়ের অবস্থা বেহাল। আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ফোনে চার্জ নেই। আপনার ফোন থেকে একটা কল করতে দিবেন? কাঁপা কাঁপা গলায় আকুতির স্বরে জিজ্ঞেস করে। শ্রাবণ ইরার দিকে গম্ভীরভাবে তাকিয়ে শান্ত স্বরে বলে, ফোনে চার্জ নেই। শ্রাবণের ছোট কথাটুকু ইরার চোখে বর্ষণ আনার জন্য যথেষ্ট ছিল। এতক্ষণে সাহস সব ভেঙে গুড়িয়ে গেছে তার।
শ্রাবণকে এখন বড্ড ভয়ানক লাগছে তার নিকট। যদি তার সঙ্গে উল্টোপাল্টা কিছু করে দেয় তখন? ইরাকে কাঁদতে দেখে শ্রাবণ শান্ত গলায় জিজ্ঞেস করে। কাঁদবেন নাকি যাবেন? মানে? এখানে কি থাকার ইচ্ছে আজীবনের জন্য, নাকি বাড়ি ফিরতে চান? ইরা হয়তো একটু সাহস পেল। হাত দ্বারা চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। হুট করেই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। চারিদিকে কুটকুটে অন্ধকারের হয়ে চারিদিকে কুটকুটে অন্ধকার হয়ে গেছে। যতটুকু আলো ছিল সেইটুকু সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। আকাশপট কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। বৃষ্টির পানির সঙ্গে ধুয়ে যাচ্ছে ধরণীর সকল ধূলিকণা। দিয়ে যাচ্ছে শুধুই স্নিগ্ধতা। ইরা কোনো রকমে উঠে দাঁড়ায়। শ্রাবণ ভালো করে চারিদিকে তাকালো। এমন বৃষ্টিতে পাহাড়ি পথ ধরে নিচে নামা একদমই ঠিক হবে না। রাস্তা সম্পূর্ণ পিচ্ছিল হয়ে গেছে। পাহাড় ধসে পড়তে পারে। যাবেন না? না, এখন এখান থেকে যাওয়াটা বিপজ্জনক। তাহলে কি করব? অপেক্ষা করুন। ইরা ঠান্ডায় কাঁপছে। অনেকক্ষণ ধরে ভিজা অবস্থায় থাকার কারণে সারা শরীর ঠান্ডা হয়ে এসেছে। ইরা ভয়ে ভয়ে আশেপাশে তাকাচ্ছে। হুট করেই শ্রাবণের গায়ে জড়ানো লেদার জ্যাকেটটা ইরার দিকে ছুঁড়ে মারে। ইরা প্রশ্নবোধক চাহনিতে শ্রাবণের দিকে তাকালো। মাথার উপরে দিন, ঠান্ডা কম লাগবে। কতটুকু বলা শেষ হতেই চারিপাশটা নিস্তব্ধতায় গ্রাস করে নেয়। শুধু বৃষ্টির তীব্র শব্দ ও ক্ষণে ক্ষণে হওয়া বজ্রপাতের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। বৃষ্টি থামার কোনো নাম নেই। অনেকটা সময় পার হয়েছে, তবু বৃষ্টি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এইদিকে ইরার শরীরটা আর এসব নিতে পারল না। দুর্বল শরীরটা মাটিতে পড়ে গেল। শ্রাবণ পড়ে থাকা বৃষ্টির মধ্যে ইরা লুটিয়ে থাকা দেহটার দিকে তাকালো। সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ে আছে। শ্রাবণ আর অপেক্ষা করলো না বৃষ্টি থামার। না চাইতেও হাত বাড়িয়ে ইরাকে পাঁজা কোলে তুলে নিল। পিচ্ছিল রাস্তা ধরেই অতি সাবধানে নামতে থাকে। এখান থেকে অনেকটা কাছেই একটা মন্দির রয়েছে। সেই অবধি ভালোভাবে যেতে পারলেই সেখানে অবস্থান করবে। বৃষ্টি থামতে থামতে প্রায় মধ্যরাত হয়ে গেছে। মন্দিরের এক সাইডে দোতলার সঙ্গে বসে আছে শ্রাবণ। তার কাঁধে ঠান্ডায় থরথর করে কাঁপছে ইরা। জ্বরে তার সারা শরীর গরম হয়ে আছে। শ্রাবণ ইরার শরীরে তীব্র গরম উষ্ণতা অনুভব করতে পারছে, কিন্তু এখানে কিছু করার নেই। বৃষ্টি কমেছে কিছুক্ষণ আগেই। ইরার অবস্থা বেহাল। জামাকাপড়ের অবস্থা আরও ভয়ানক। পাহাড়ি কাঁটাযুক্ত গাছের সঙ্গে লেগে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। শ্রাবণ তার জ্যাকেট দ্বারা ইরার শরীরটা ঢেকে রেখেছে। চারিদিক অন্ধকারাচ্ছন্ন। শ্রাবণ এখানে আর থাকতে চাইল না, তাই উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। এদিকে পাহাড়ি রাস্তা তার চেনা। এর আগে 3বার এসেছে এখানে, তাই সবকিছুই চেনা। শ্রাবণ ইরাকে ডাকার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো লোকজনের চিৎকার। লণ্ঠনের ম্লান আলো ক্রমশ কাছে আসছে। ওইদিকে কেউ আছে? পরিস্থিতি বুঝতে দেরি হলো না শ্রাবণের। এইদিকে কেউ আসছে। কিছু সময় পর সেখানে কয়েকজন এসে উপস্থিত হয়েছে। লণ্ঠনের আলোয় আলোকিত হয়ে ওঠে। তাদের দিকেই তাকিয়ে আছে গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি। একে অপরের দিকে তাকালো। চোখে সন্দেহ, ঠোঁটে চাপা গুঞ্জন। তোয়েরা হনে ইহেত এখন রহেত কি গৌর তোয়ারা, তোমরা কি এখানে কি করো তোমরা এত রাতে? শ্রাবণ মানুষগুলোর কথা কিছুই বুঝলো না। লোকগুলোর নজর পড়ল ইরার উপর। বেশ এলোমেলো হয়ে থাকার কারণে মানুষগুলোর মনে সন্দেহ তলা পাকলো। তে ওরা এত রাহাত ইহেন্ত কিল্লাই, আর এখন গড়ি এই মন্দিরত কি করো? নষ্টামি গড়তে আইসো নাই ইয়েত? তোমরা এত রাতে এখানে কেন? আর এইভাবে এই মন্দিরে কি করো? নষ্টামি করতে এসেছো এখানে? শ্রাবণ এবারও বুঝতে সক্ষম হলো না তাদের কথা, তাই নিজের অবস্থা পরিষ্কার করার জন্য বলে। দেখুন, আমরা আসলে বৃষ্টির কবলে পড়েছি, তাই এখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছি। লোকগুলোর হয়তো বিশ্বাস হলো না শ্রাবণের কথা, কারণ ইরার শরীরে শ্রাবণের জ্যাকেট দেওয়া তার উপর দুজনেরই অবস্থা বেহাল। আচ্ছা ঠিক আছে মানিলাম, কিন্তু তোয়ারা কি জামাই বৌনি? এই কথাটুকু বুঝলো শ্রাবণ। লোকগুলোর কথার মানে সম্পূর্ণ বুঝতে সক্ষম হলো শ্রাবণ। এখন যদি বলে তারা কেউ কাউকে চেনে না, তাহলে আর এক বিপদ। জি। লোকগুলো বিশ্বাস করলো কিনা জানা নেই। তাদের দিকে এখন সন্দেহপ্রবণ দৃষ্টিতে চেয়ে আছে। শ্রাবণ এখানটায় আর থাকা ঠিক মনে করলো না। আস্তে করে ইরাকে ডাকতে শুরু করলো। এই উঠ, বাড়ি যেতে হবে। না চাইতেও শ্রাবণ ইরাকে তুমি বলে সম্বোধন করছে। কিছুক্ষণ ডাকাডাকির পর ইরা দুর্বল চোখে তাকালো। জ্বরের ঘোরে চিনতে পারলো না শ্রাবণকে। সঙ্গে এতগুলো মানুষ দেখে অনেকটা ঘাবড়িয়ে গেছে সে। আপনি কে?
ইরার কথায় লোকগুলো যেন আরো গম্ভীর হয়ে গেল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে। শ্রাবণ অবস্থা জ্বরের বেগতিক ঘোর কি দেখে চাপা বলেছে? স্বরে বলে, জ্বরের ঘোর কি বলছো এসব? ওঠো, বাড়ি যেতে হবে, বৃষ্টি কমে গেছে। না, আমি যাবো না। আপনি কে? আমাকে একদম ধরবেন না। হালকা চিৎকার করে বলে ওঠে ইরা। মানুষগুলোর মধ্যে একজন এবার সন্দেহ নিয়ে বলে ওঠে, তুই যেই হইলা তেয়ারা জামাই বউ, তাহলে এই গুণ কি? তুমি যে বললা তোমার স্বামী স্ত্রী, তাহলে এসব কি? জ্বরের ঘোরে উল্টোপাল্টা বলছে ও আসলে। শ্রাবণের কথা কেউ আর কানে তুলল না। না, ইতে মিশা হইতাছে। ইতার গাগতর অবস্থা আহন চাইলেও বোঝা যার নষ্টামের গইছে। এখন বাঁচিয়ে লাইবার লাই হেই হইতাছে। এই মন্দিরত এত বড় গুনাহ গজে, ইতারে এন গড়ি সারি দন্ন যাই মানুষ তৈলে কি গিরতাম ইতারারে। বিয়া গড়াই আইদন তৈলে উচিত শিক্ষা আইব। নষ্টামি গড়িতে আইয়া ইতেন নয়নি। বোগো মানুষ দুই মোকলেস মিয়ারে ডাহান ইতে তো কাজী ইতারারে ইকে বিয়া পড়াই দোক। গো মানুষ দুই। শ্রাবণ যতদূর বুঝলো বিয়ের কথা হচ্ছে। শ্রাবণ তাদের একে একে সব কথা খুলে বলল, কিন্তু কেউ আর বিশ্বাস করলো না। তাদের এক প্রকার জোর করে সেই রাতে বিয়ে পড়ানো হয়। ইরা জ্বরের ঘোরে তাকে যা বলে হয়েছে সে সেটাই মেনে নিয়েছে। শ্রাবণ শত বলেও আটকাতে পারেনি। এত কিছু হয়ে গেছে, তুমি একবারও আমাদের জানাওনি কেন? পরিস্থিতিটা তোমাদের জানানোর মতো ছিল না যে জানাতাম। তাছাড়া আমরা কেউই এই বিয়েতে রাজি ছিলাম, তাই মেনে নেওয়ারও প্রশ্ন ছিল না। নির্লিপ্ত স্বরে উত্তর দিল শ্রাবণ। সবাই আর কি বলবে খুঁজে পেল না। বিয়ে যেহেতু হয়েছে তাই আর কিছু করার নেই। তাহলে তুমি বিয়ে মেনে নিচ্ছ? মেয়ের পরিবার জানে সব? না, ওনারাও জানে না, হুট করেই ওকে নিয়ে এসেছি। এতদিনে আমাদের বিষয়টা জানাতে পারতে, তাহলে দুই পরিবার মিলে একটা সুস্থ স্বাভাবিক বিয়ে দিয়ে মেয়েটাকে আমাদের বাড়িতে তুলতে পারলাম। এভাবে বিয়ের আসর থেকে তুলে নিচ্ছ ওকে, এতে করে কতটা অপমান হতে হবে তুমি জানো? এতক্ষণে রাশেদুল শিকদার মুখ খুললেন। শ্রাবণ রাশেদুল শিকদারের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, বড় বাবা যদি অমন পরিস্থিতি থাকতো, বিশ্বাস কর আমি সব বলতাম। হুট করেই ওকে মেনে নিয়েছি, তাই তোমাদের জানানোর সময় পাইনি। আর কেউ কোনো কথা বলল না, কিছু বলারও নেই। কি বলবে, যা হওয়ার হয়ে গেছে। চাইলেও এখন কিছু বদলাতে পারবে না তারা। মেয়েকে বলি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে, বিয়ের প্রস্তাব পাঠাবো তাদের বাড়ি, তারপর সুস্থভাবে মেয়েটাকে ঘরে তোমার বউ করে তুলবো। শ্রাবণ কিছু বলল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল শুধু। তুমি কি শ্রাবণ ভাইয়ার বউ? অতি আনন্দের সঙ্গে কথাটুকু বলে উঠল তুর্না। ইরা মাথা নিচু করে বসেছিল। হঠাৎ কারো কণ্ঠস্বর পেয়ে মাথা তুলে তাকাতেই তুর্নাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তুর্না এখানে কিভাবে? ইরার বুঝতে খানিকটা সময় লাগলো, তারপর হিসাব মিলাতেই বুঝতে পারলো শ্রাবণের ভাই, মানে রদ্রিক শিকদার শ্রাবণের ভাই। তুর্না, তুমি কেমন আছো? ইরাকে দেখা মাত্রই তুর্নার ইরাকে চিনতে ভুল হলো না। ইরাকে দেখে এক প্রকাশে খুশি হয়ে গেল। ইরা আপু, তুমি তুমি কি শ্রাবণ ভাইয়ার বউ হও? ইরা মুখ ফুটে কিছু বলল না। তুর্না খুশি হয়ে ইরাকে আচমকাই জড়িয়ে ধরল। রূপার বন্ধু বান্ধবদের মধ্যে ইরাই একমাত্র যে কিনা সে যে তার সঙ্গে কথা বলতো, বাড়িতে গেলে লুকিয়ে তাকে খাওয়ার জিনিস দিত। আমি খুব খুশি হয়েছি আপু, তুমি এখন আমার সঙ্গে এ বাড়িতে থাকবে। তুমি না খুব ভালো, শ্রাবণ ভাইয়ার বউ হয়ে এসে আরো ভালো করছো। তুমি খুশি আমাকে এখানে দেখে? খুশি মানে খুব খুব খুশি। এখন আর তোমাকে লুকিয়ে কিছুই দিতে হবে না। তুইরা এখন সব আছে, আমার বর আমাকে সব কিছু এনে দেয়। তুর্নার কথা শুনে না চাইতেও ইরার ভালো লাগলো। তুর্নার অধর বেচার লেগে থাকা মনোমুগ্ধকর হাসিটার দিকে চেয়ে থাকলো। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যায়, অথচ নিজ বাড়িতে সেই অল্প খুশি হওয়ার কারণটুকু পেত না। তুর্নার এমন অবস্থা দেখে ইরার না চাইতেও মনটা ভালো হয়ে গেল। ইরা তুর্নার গালে হাত রেখে নরম স্বরে বলে, আরও সুখী হও তুর্না, জীবনে আরও সুখ আসুক তোমার জীবনে, দোয়া করি। আমায় সমুদ্রে নিয়ে যাবে বর, যেখানে আমি, আপনি আর পুতুল হাতে হাত ধরে একসঙ্গে হাঁটবো। অতি আনন্দের সঙ্গে কথাটুকু বলে রৌদ্রিকে শান্ত মুখপানে চাইল তুর্না। রৌদ্রিক তার ঠিক সামনে বসা রমণীর দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। মেয়েটা সর্বদাই তার কাছে এমনভাবে বায়না করে, রৌদ্রিক সেটা ফেলে দিতে পারে না।
তরুণার এই মায়া ভরা দৃষ্টিকে উপেক্ষা করার সাধ্য যেন তার কাছে নেই। এখনও টেবিলের উপর গালে হাত দিয়ে তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, নিয়ে যাব। হসপিটাল থেকে ছুটি নিয়ে তারপর। সত্যি? না, একদম মিথ্যে। রদ্রিকের এমন কথা শুনে তরুণা মুখটা হালকা বাঁকিয়ে বলে, ইস বর, আপনি না দিন দিন কেমন দুষ্টু হয়ে যাচ্ছেন। ইস, তা কেমন দুষ্ট হয়েছে আমাকে একটু বল। এই যে মজা করছেন, নিয়ে তো যাবেন। আমি জানি টুনার বর বলে কথা, সে নিয়ে যাবে না তা কি করে হয়? হুম হুম। অধর ভাঁজের হাসি চওড়া করে বলে, এত বিশ্বাস? যদি না নিয়ে যাই তখন? ইস, বললেই হলো নাকি? আমি জানি তো টুনার বর বেস্ট বর, টুনা যা চায় তাই এনে দেয়। তাহলে এটা কি করে ফেলে দিবে বলুন তো? হুম। রাত্রি যেন এক অনির্বচনীয় গাম্ভীর্যে আচ্ছন্ন হয়ে আছে। আকাশের বক্ষ জুড়ে বিস্তৃত নিঃসীম নৈশব্দ, যেন সময় নিজেই তার গতি স্তব্ধ করে কোনো এক অদৃশ্য প্রহর গুনছে। দূর দিগন্তে ক্ষীণ চাঁদের আলো অর্ধনিদ্রিত পৃথিবীর কপালে ফেলে রেখেছে শীতল এক রৌদ্রহীন দীপ্তি, যা আলো হয়েও যেন অন্ধকারেরই পরম আত্মীয়। তার আলোতে ঘরটা মৃদু আলোকছটায় স্নাত। নতুন জায়গা হওয়ায় বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে ইরার। কেমন কেমন জানি লাগছে। সে তার স্বামীর কক্ষে দাঁড়িয়ে আছে, সেই স্বামী যার সঙ্গে তার জীবন এক আকস্মিকভাবে সে নিজেই জড়িয়ে পড়েছে। নামহীনভাবে তৈরি হয়েছে এক পবিত্র সম্পর্ক। যাকে চিনে না জানে না, আজকে তার কক্ষে তারই অর্ধাঙ্গিনী রূপে দাঁড়িয়ে আছে। বিবাহ যা হওয়ার কথা ছিল এক সামাজিক উৎসব, তা আজ তাদের জীবনে রূপ নিয়েছে আকস্মিক এক সিদ্ধান্তের প্রতিচ্ছবির মতো। কোনো আয়োজনের উচ্ছ্বাস নেই, নেই প্রথাগত অনুরাগের স্পর্শ, বরং আছে এক অদ্ভুত টানাপোড়েনের অস্তিত্বের পরিচয়ের আর অদৃশ্য এক সম্পর্কের সূক্ষ্ম রেখাচিত্র। এরা জানালার ধারে স্থির হয়ে দাঁড়িয়ে, তার অবয়ব চাঁদের আলোয় অর্ধপ্রকাশিত, চোখ দুটি গভীর অথচ অশান্ত হয়ে আছে, যেন হাজারো প্রশ্নের ভারে নত, কিন্তু উত্তরহীন। আজ সে নিজ ইচ্ছায় শ্রাবণের সঙ্গে এসেছে, তবুও মনের অন্তঃস্থলে অচেনা এক শূন্যতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। জানা নেই তার এই সিদ্ধান্ত কতটুকু সঠিক। ঠিক নিজেই নিজেকে ঠেলে দিয়েছে এমন কিছুর উপর যেটা তার জন্য ভয়ানক কিছু বয়ে আনবে। হুট করেই কারো উপস্থিতি টের পেতেই, চট করে পিছন ফিরতেই শ্রাবণকে শান্তভাবে তার দিকেই তাকিয়ে থাকতে দেখতে পায়। ইরা তাকিয়ে থাকতে পারে না, দৃষ্টি নত করে ফেলল। শ্রাবণ বেয়ে চলাই নীরবতা ভেঙে বলে, আপনি ফিরে যেতে চান? তাহলে এখনো সময় আছে। ইরা ধীরে মাথা নাড়ল। ফেরার পথ আমি নিজেই বন্ধ করেছি। কথাগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা নামল। শ্রাবণ আর কিছু বলল না, শুধু কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। তাদের মধ্যবর্তী দূরত্ব খুব বেশি নয়, তবুও সেই সামান্য ব্যবধান যেন বহু বছরের অচেনা পথ চলার সমান দীর্ঘ। হঠাৎ এক ঝটকায় জানলা দিয়ে ঢুকে পড়ল শীতল বাতাস। ইরার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর ছড়িয়ে পড়ল। সে অপ্রস্তুত হয়ে সেগুলো সরাতে গিয়েই থেমে গেল, কারণ তার আগেই শ্রাবণের আঙুল ছুঁয়ে গেল সেই কেশরাশি। ইরা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে এমন কিছু আশা করেনি। শ্রাবণ নিজের অবস্থা বুঝতে পেরে দ্রুত হাতটা সরিয়ে নেয়। শ্রাবণ পরিবেশটা স্বাভাবিক দেখানোর জন্য তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। নির্লিপ্ত রইল সে, যেন কিছুই হয়নি একটু আগে। ইরা ধীরে চোখ তুলে তাকালো শ্রাবণের দিকে। তার দৃষ্টিতে ভয় নেই, লজ্জা মেশানো নেত্রজোড়ায়। শ্রাবণও তাকিয়ে রইল নিঃশব্দে, অবিচলভাবে। তার চোখে প্রথমবারের মতো গাম্ভীর্যের আবরণ ভেঙে ফুটে উঠল এক মৃদু কোমলতা। আমি জানি না এ সম্পর্কের কোনো নাম আছে কিনা। নিম্ন স্বরে বলল শ্রাবণ। তবে আজ থেকে আপনি একা নন। ইরার বুকের ভেতর কিছু যেন কেঁপে উঠল। এতদিনের চেনা পথ চলায় হঠাৎ এক টুকরো আশ্রয় আভাস, অপরিচিত অথচ আশ্চর্যভাবে স্বস্তিদায়ক। এটা হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনের শক্তি, যা দুটি অপরিচিত সত্তার মাঝে অদৃশ্য এক স্বস্তি এনে দেয়, ভরসা এনে দেয়। কালকে আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন ইরা। বাড়ির সবাই আমাদের বিয়েটা সামাজিকভাবে করাতে যাচ্ছে। আশা করি এতে দুই পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝিটা থাকবে না। আপনার কি মনে হয় দুইবার বিয়ে থেকে পালিয়ে আসায় আমাকে আমার পরিবার কিছু বলবে না? প্রথমবার না হয় কিছু বলেনি, কিন্তু আমি এবার বিয়ের দিন পালিয়েছি। বুঝতে পারছেন কতটা অপমানিত হতে হয়েছে আমার বাবা মাকে? বুঝতে পারছি, তাই সবাই বিয়েটা সামাজিকভাবে করাতে যাচ্ছে। এতে যতটুকু আপনার পরিবারের মান সম্মান আঘাত এনেছে কিছুটা হলেও কমবে।
আচ্ছা, সকাল হোক, মায়ের সঙ্গে যোগাযোগ করব। বাবা মা আমার উপর ভীষণ রেগে আছে নিশ্চয়ই। কথাটুকু বলতে বলতে ইরা আবেগপ্রবণ হয়ে পড়ল। শ্রাবণ ইরার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, চিন্তা করবেন না ইরা, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। শ্রাবণের কথা শুনে ইরা অশ্রু সজল চোখে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণের কি হলো জানা নেই, না চাইতেও ইরার চোখে আসা অশ্রু বাড়িগুলো দেখে অন্তঃস্থলে কেমন জ্বালা পোড়ার সৃষ্টি হলো। শ্রাবণ সেটা উপেক্ষা করতে চাইলো, তবে সম্ভব হলো না। শ্রাবণ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে ইরাকে আশ্বস্ত করে বলে, কাঁদবেন না ইরা, আমি আছি তো, সব ঠিক করে দেব। একটু সময় দিন আমাকে, আপনি শুয়ে পড়ুন। রাতের অন্তিম প্রহরে নিঃশেষিত অন্ধকার ধীরে ধীরে সরে গিয়ে এক অপার্থিব আলোয় ভিজে উঠেছে ধরণী। পূর্ব আকাশে সূর্যের আগমনী আভাস যেন যেন লজ্জাবনত কুমারীর মতো লালিমা ছড়িয়ে দিচ্ছে। নিস্তব্ধতার গহ্বর ভেদ করে ভোরের পাখিদের ক্ষীণ কুজন ধীরে 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 জীবনের সুর রচনা করছে। এই সকালের ভিতরেও তূর্ণার পৃথিবী সম্পূর্ণ স্বাভাবিক নয়, তবুও আর আগের মতো ভাঙাচোরা অস্থির বিভ্রান্ত নয় সে। চিকিৎসার দীর্ঘ পথ পেরিয়ে এখন সে ধীরে ধীরে নিজেকে পুনর্গঠনের প্রচেষ্টায় রত। অনেক উন্নতি এসেছে তার মধ্যে। আগে আগে থেকে তার মানসিক অবস্থা অনেকটা ভালো হয়ে এসেছে। শুক্রবারের সকাল, ঘরের জানালা দিয়ে ঢুকে পড়া কোমল আলো বইয়ের পাতায় ছড়িয়ে পড়েছে। সেই আলোয় বসে আছে রৌদ্রিক, তার সামনে খোলা বই, মুখে একাগ্রতার ছাপ। আর তার ঠিক বিপরীতে বসে তূর্ণা। তবে মনটা যেন বইয়ের অক্ষরে বন্দী নয়, বরং অন্য কোথাও উড়ে বেড়াচ্ছে। তাকে এই ভোর সকালে উঠে পড়তে বসিয়েছে রৌদ্রিক। নামাজ পড়া শেষ করার কিছু সময় পর কিছু খাবার খেয়েই তাকে পড়তে বসিয়ে দিয়েছে। এই লাইনটা পড়ো। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল রৌদ্রিক। তূর্ণা বইয়ের দিকে তাকালো বটে, কিন্তু ঠোঁটের কোণে দুষ্টু এক হাসি খেলে গেল। আপনি তো সিরিয়াস কেন? শুক্রবার বলে একটু ছাড় দেওয়া যায় না বর? রৌদ্রিক ভ্রু কুঁচকালো, তবে সেই কঠোরতার আড়ালে এক অদৃশ্য কোমলতা লুকিয়ে রয়েছে। তারপরও এই মুহূর্তে কোনো প্রকার কোমলতা না দেখিয়ে গম্ভীর স্বরে বলে, পড়াশোনার কোনো ছুটি নেই। তাহলে আপনারও নেই। তূর্ণা কৌতুক ভরা চোখে তাকায়। আপনি কি কখনো ছোট ছিলেন না? দুষ্টুমি করেননি? এক মুহূর্তের জন্য থেমে গেল রৌদ্রিক। প্রশ্নটা যেন অপ্রস্তুত করে দিল তাকে। তারপর নিজেকে সামলে শান্ত স্বরে বলে, বিষয় পরিবর্তন করো না। এই প্যারাগ্রাফটা সম্পূর্ণ মুখস্থ বলবে আমায়। তূর্ণা মুখ ফুলিয়ে বইয়ের দিকে তাকালো, কিন্তু পড়ার বদলে পেন্সিল দিয়ে বইয়ের কোণায় অদ্ভুত সব আঁকিবুকি করতে লাগলো। আমি যদি না বলি? তাহলে শাস্তি পাবে। তো উত্তর। তূর্ণা হঠাৎ সামনে ঝুঁকে এলো, চোখ দুটো কৌতূহলী দীপ্তিতে উজ্জ্বল। রৌদ্রিকে শান্ত গম্ভীর মুখ পানে চেয়ে বলে, আপনি সবসময় তো গম্ভীর থাকেন কেন বর? একটু হাসতে কি ক্ষতি হবে? রৌদ্রিক এবার সরাসরি তাকালো তার দিকে। কয়েক সেকেন্ডের নীরবতা, অদ্ভুত গভীর। তারপর খুব সামান্য, প্রায় অদৃশ্য এক হাসি ফুটে উঠল তার ঠোঁটে। তূর্ণা থমকে গেল, যেন অমূল্য কিছু দেখেছে। এই তো পারেন তো। সে হেসে উঠল শিশুসুলভ উচ্ছ্বাসে। রৌদ্রিক মাথা নাড়ল, তবে চোখের কোণে সেই মৃদু হাসির ছায়া আবারও মুছে গেল। এখন পড়া শুরু করো। একটা শর্তে। কি? আমায় সমুদ্রে নিয়ে যাবেন বর। সেখানে আমি, আপনি আর আপনার পুতুল হাতে হাত ধরে একসঙ্গে হাঁটবো। অতি আনন্দের সঙ্গে কথাটুকু বলে রৌদ্রিকের শান্ত মুখপানে চাইল তূর্ণা। রৌদ্রিক তার দিকেই পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রৌদ্রিক তার ঠিক সামনে বসা রমণীর দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। মেয়েটা সর্বদাই তার কাছে এমনভাবে বায়না করে, রৌদ্রিক সেটা ফেলে দিতে পারে না। তূর্ণার সেই মায়া ভরা দৃষ্টিকে উপেক্ষা করার সাধ্য যেন তার কাছে নেই। এখনও টেবিলের উপর গালে হাত দিয়ে তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে নিয়ে যাব। হসপিটাল থেকে ছুটি নিয়ে তারপর। সত্যি? না, একদমই মিথ্যা। রৌদ্রিকের এমন কথা শুনে তূর্ণা মুখটা হালকা বাঁকিয়ে বলে, ইস বর, আপনি না দিন দিন কেমন দুষ্ট হয়ে যাচ্ছেন। তা কেমন দুষ্টু হয়েছে আমাকে একটু বল। এই যে মজা করছেন, নিয়ে তো যাবেন আমি জানি। টুনার বর বলে কথা, সে নিয়ে যাবে না তা কি করে হয়? অধর ভাঁজের হাসি চওড়া করে বলে, এত বিশ্বাস? যদি না নিয়ে যাই তখন? ইস বললেই হলো নাকি? আমি তো জানি টুনার বর বেস্ট বর। টুনা যা মন চাই তাই এনে দেয়। তাহলে এটা কি করে ফেলে দিবে বলুন তো? এবার তাড়াতাড়ি বড় মুখস্থ করে দাও। রৌদ্রিক কিছু বলল না, শুধু বইটা তার দিকে এগিয়ে দিল। তূর্ণা এবার সত্যিই পড়তে শুরু করলো, তবে মাঝে মধ্যে চোরের মতো তাকাচ্ছে তার দিকে।
অনেকটা সময় পেরিয়ে গেছে। তূর্ণা ধীরে ধীরে পাঠ করে পড়া মুখস্থ করায় ব্যস্ত। রৌদ্রিক নিজেও বই পড়ার ফাঁকে ফাঁকে তূর্ণার দিকে খেয়াল রাখছে। তূর্ণার একটা জিনিস রৌদ্রিকের ভালো লাগে, সেটা হলো মেয়েটা যা একবার শিখে যায় সেটা আর ভুলে যায় না। রৌদ্রিক লক্ষ্য করেছিল তার দৃষ্টি আর আগের মতো অস্থিরভাবে ছুটে বেড়াচ্ছে না, বরং কোথাও একাগ্রতার ক্ষীণ অথচ দৃঢ় রেখা আঁকা হয়েছে। তবুও স্বভাবের সহজাত চপলতা কি এত সহজে বিলীন হয়? এই যে, তূর্ণা হঠাৎ বই বন্ধ করে বলল। এই, আপনি ইচ্ছে করে কঠিন অংশগুলো আমাকে দেন, তাই না? রৌদ্রিক দৃষ্টি না তুলে শান্ত গলায় বলল। যা কঠিন সেটাই প্রয়োজনীয়। তাহলে আপনি নিজেই করেন না কেন? ঠোঁট উল্টিয়ে প্রশ্ন করে, যেখানে ছিল অভিমান মিশ্রিত দুষ্টুমি। রৌদ্রিক এবার তাকালো। তার দৃষ্টিতে কোনো বিরক্তি নেই, কেবল এক অদ্ভুত স্থিরতা। কারণ তোমার শেখাটা বেশি গুরুত্বপূর্ণ। তূর্ণা কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর আবার বই খুলল, কিন্তু এবার তার আঙুল হালকা করে ছুঁয়ে গেল রৌদ্রিকের হাত। স্পর্শটি এতটাই ক্ষণস্থায়ী যে সেটিকে ইচ্ছাকৃত বলা যায় না, তবুও তার প্রতিক্রিয়া ছিল গভীর। রৌদ্রিক সামান্য থমকালো। তূর্ণা হঠাৎ মাথা তুলে রৌদ্রিকের দিকে তাকালো। তূর্ণা কিছু বুঝতে পেরে হেসে ফেলল। ভয় পেয়েছেন বর? না, তাহলে চুপ হয়ে গেলেন কেন? মনোযোগ নষ্ট করছো। তূর্ণা মৃদু হেসে মাথা নত করল, তবে তার চোখের কোণে খেলা করছিল এক অদ্ভুত দীপ্তি, যেন বহুদিন পর কোনো অনুভূতি নিঃশব্দে ফিরে এসেছে। বাইরে তখন সকালের আলো আরও প্রখর হয়ে উঠেছে। জানালার ফাঁক গলে আসা রৌদ্রীকরণ দুজনের মাঝখানে পড়ে এক সোনালি রেখা তৈরি করেছে, যেন অদৃশ্য কোনো সীমা না, আবার একই সঙ্গে এক অদ্ভুত সংযোগ সূত্র। বর, তূর্ণা হঠাৎ ডাকলো। আমি যদি একদিন পুরোপুরি ভালো হয়ে যাই, তখন কি আপনি আমাকে এইভাবে পড়াবেন? প্রশ্নটি ছিল সরল, অথচ তার অন্তর্নিহিত অর্থ ছিল গভীর, বহু স্তর বিশিষ্ট। রৌদ্রিক কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীর স্বরে বলল। তুমি ভালো হয়ে গেলে তোমার আর আমার প্রয়োজন থাকবে না। বাক্যটি নিঃশব্দে নেমে এলো, কিন্তু তার অভিঘাত ছিল প্রবল। তূর্ণার মুখের হাসি ম্লান হয়ে গেল। সে কিছু বলল না, কেবল চোখ নামিয়ে বইয়ের পাতায় দৃষ্টি স্থির করল, কিন্তু অক্ষরগুলো যেন আবার ঝাপসা হয়ে উঠেছে। রৌদ্রিক তূর্ণার মাথা নিচু করে থাকা মুখশ্রীর পানে চেয়ে রইল। তারপর রৌদ্রিক নিজেই বইটা সরিয়ে রেখে বলে, তবে যদি তুমি চাও আমি থাকতেও পারি। তূর্ণা ধীরে মাথা তুলল। তার চোখে বিস্ময়, হাসির রেখা আর এক ফোঁটা অদ্ভুত স্বস্তি মিলেমিশে আছে। তাহলে ঠিক আছে, আমি ভালো হতে একটু সময় নিব, যাতে আপনি আমাকে একা ছেড়ে না যান বর। রৌদ্রিক কিছু বলল না, তবে তার ঠোঁটের কোণে আবারও সেই ক্ষীণ দুর্লভ হাসির রেখা ফুটে উঠল। অধ্যয়নের সেই নীরব সুষমা ভেঙে গেল এক অতি ক্ষুদ্র অথচ প্রগাঢ় উপস্থিতির স্পর্শে। দরজার চৌকাঠ পেরিয়ে আধো পায়ে এদিকেই এগিয়ে আসছে। এলোমেলো কেশরাশি কপালের ওপর নেমে এসেছে। নিদ্রাভঙ্গের আবেশ এখনো চোখের কোণে লেপ্টে আছে। ছোট্ট দুই হাত দিয়ে চোখ মুছতে মুছতে সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। তূর্ণার দৃষ্টি প্রথমে যায়নি, কিন্তু রৌদ্রিকের দৃষ্টি হঠাৎ স্থির হয়ে যেতেই সে ঘুরে তাকালো, আর তাকাতেই তার চোখের গভীর এক অনির্বচনীয় কোমলতা জেগে উঠল। আমার বোতল, আনন্দের সাথে বলে উঠল তূর্ণা। তূর্ণাকে পড়াবে দেখে রোদেলাকে জবা শিকদারের কাছে দিয়েছিল। এতক্ষণ সেখানেই ঘুমিয়েছিল সে। রোদেলা ধীরে ধীরে পা ফেলতে ফেলতে এগিয়ে এলো। তূর্ণা আর নিজেকে স্থির রাখতে পারল না। পাতা অক্ষর সবকিছু যেন মুহূর্তের মধ্যেই গুরুত্বহীন হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করলো। মায়ের কাছে আসো পুতুল। রোদেলা আধো আধো পায়ে নিদ্রামগ্ন হয়ে তূর্ণার কাছে এলো। মুহূর্তেই রোদেলা তূর্ণার বুকে আশ্রয় নিল। সেই ক্ষুদ্র দেহখানি যেন তূর্ণার শূন্যতার ভেতর নীরব এক পূর্ণতা এনে দিল। তূর্ণার চোখ বন্ধ করে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। রৌদ্রিক নির্লিপ্ত দর্শকের মতো বসে রইল, কিন্তু তার দৃষ্টি আর আগের মতো শীতল নয়। সেখানে অচেনা এক প্রশান্তির ছায়া। আপনি আমাকে পড়াচ্ছেন আর আমি এখানে আহার খাচ্ছি, এটা কি ঠিক? তূর্ণা মৃদু হাসিতে বলল, রোদেলার গালে আলতো চাপ দিয়ে। রৌদ্রিক বই বন্ধ করল না, তবে পাতার ওপর তার আঙুল রেখে বলে, তুমি পড়ছো না সেটা আগেই প্রমাণিত। আমি পড়ছি। তূর্ণা প্রতিবাদ করলো শিশুসুলভ ভঙ্গিতে। এই পুতুলটাই আমার বই। রোদেলা কিছুই বুঝল না, কিন্তু তূর্ণার মুখের দিকে তাকিয়ে সে হেসে উঠল। অকারণ নির্মল এক হাসি। এই হাসির ধ্বনি যেন ঘরের আবহকে পরিবর্তিত করলো। গম্ভীরতা ভেঙে নেমে এলো এক সহজ স্বচ্ছ উষ্ণতা।
কিছু সময় পর রদ্রিক ধীরে উঠে দাঁড়ালো, কয়েক পা এগিয়ে এসে থামলো তাদের সামনে। রোদেলা এবার তার দিকে হাত বাড়িয়ে দিল এক নিঃশর্ত আহ্বান। রোদেলা প্রথমে চলে গেল বাবার কোলে। তরুণা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। আগে পড়া করো, তারপর বাকি সব। রদ্রিকের কথা শুনে তরুণা মুখ বাঁকালো। রোদেলা রদ্রিকের কাঁধে মাথা রেখে শান্ত হয়ে গেল। তরুণা পাশে এসে দাঁড়ালো, তার আঙুল আলতো করে ছুঁয়ে দিল রোদেলার চুলে। তিনটি ভিন্ন ভিন্ন সত্তা, তবুও এই মুহূর্তে তারা যেন এক অদৃশ্য সূত্রে আবদ্ধ। দেখছেন, আমরা তিনজন মিলে একদম ঠিক আছে। শুধু পড়াকে কেন টানেন বর? পড়া চোর। তরুণা রদ্রিকের দিকে তাকিয়ে বলে। রদ্রিকের কথায় তরুণা মুখ বাঁকালো আবারও। সে নাকি পড়াচোর? একটু না হয় দেরি করে পড়াটা করে দিবে, তাই বলে পড়াচোর বলবে তাকে? আবহাওয়ার শরীরে আজ এক অদ্ভুত বিষণ্ণতার আস্তরণ। দুপুরের প্রহর ধীরে ধীরে গড়িয়ে পড়ছে গোধূলির অতল গহ্বরে। পশ্চিম আকাশে হেলে থাকা দিবাকর যেন বিদায়ের পূর্ব মুহূর্তে নিজের সমস্ত ক্লান্তি ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর বুকে। শহরে ব্যস্ত সড়ক আজও মানুষের পদচারণায় মুখর, অথচ সেই কোলাহলের মাঝেও কোথাও যেন এক অদৃশ্য নিস্তব্ধতা জমাট বেঁধে আছে। বিশাল ফ্ল্যাট জুড়ে পিন পিন নীরবতায় ছেয়ে আছে। দূরে কোথাও বৃষ্টির পূর্বাভাসে কাকেরা ছিন্ন বিচ্ছিন্ন সারি বেঁধে উড়ে চলছে আপন গন্তব্যে। প্রকৃতি আজ যেন কোনো অনিবার্য ঘটনার পূর্বভূমিকা রচনা করছে। হোসেন বাড়ির অভ্যন্তরও আজ অস্বাভাবিক রকমের নিশ্চুপ। চারপাশে সাজসজ্জা, আতিথেয়তার প্রস্তুতি, মানুষের আনাগোনা সবই আছে, তবুও যেন প্রাণ নেই কোথাও। বিয়ে করার আগ মুহূর্তে যদি বিয়ের কোণে পালিয়ে যায়, সমাজে সেটার কী রূপ প্রভাব পড়ে সেটা সকলেরই জানা। মেয়ে পালিয়ে যাওয়া বিষয়টা সমাজে কেউই ভালো চোখে দেখে না। সেটা যদি হয় দ্বিতীয়বারের মতো, তাহলে তো কথাই নেই। শ্রাবণের পরিবার আজ ইরাদের বাড়িতে এসেছে, যে বাড়ি থেকে 5 দিন আগেই এই বাড়ির কন্যা পালিয়ে গিয়েছিল বিয়ের আসর ছেড়ে, নিজের আকস্মিকভাবে হওয়া স্বামীর হাত ধরে। এই রাতটি শুধু একটি পরিবারের সম্মানেই আঘাত হানেনি, বরং সম্পর্কের বিশ্বাসকেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সমাজের দৃষ্টিতেই ইরা হয়েছে অবাধ্য, বেপরোয়া, কলঙ্কিনী, আর তার পরিবার, তারা হয়েছে উপহাসের নীরব পাত্র। আজ 5 দিন পর সেই ক্ষতস্থানে প্রলেপ দিতেই এসেছে শ্রাবণের পরিবার। কেউই ইরার সঙ্গে আর যোগাযোগ করতে চাইছিল না। এই কয়েকদিন অনেক মানানোর চেষ্টা করেছে ইরা, তবে সফল হয়নি। তাই আজকে না বলেই চলে এসেছে শিকদার পরিবার। উদ্দেশ্য একটাই, সম্পর্কটাকে সামাজিক স্বীকৃতি দেওয়া, সমস্ত অস্বস্তি ও কলঙ্কের পর্দা সরিয়ে সবকিছু স্বাভাবিক করে তোলা। ড্রয়িং রুম জুড়ে এক অদ্ভুত ভারী নীরবতা বিরাজমান। দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ইরার বাবা সাদাত হোসাইন সোফার এক কোণায় গম্ভীর মুখে বসে আছেন। তার জল শক্ত চোখের নিচে স্পষ্ট ক্লান্তির রেখা। একজন পিতার ভাঙা আত্মসম্মান কখনো শব্দ করে প্রকাশ না পেলেও তার চোখে নীরবতায় জমে থাকে। অপরদিকে শ্রাবণের বাবা অত্যন্ত সংযত ভঙ্গিতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তার কণ্ঠে ভদ্রতা থাকলেও ভেতরে ভেতরে তিনিও উপলব্ধি করছেন এই সাক্ষাতের অস্বস্তিকর ভার। কিন্তু এই মুহূর্তে এত কিছু ভাবলে চলবে না। ইরা রুমের এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার পরনে হালকা রঙের শাড়ি, অথচ মুখ জুড়ে কোনো নববধূ সুলভ আভা নেই, বরং চোখ মুখে জমাট বেঁধে আছে অপরাধবোধ, সংকোচ আর না বলা শত অনুভূতির ছাপ। এই বাড়িতেই সে বড় হয়েছে, এই দেয়ালগুলোর সাথেই জড়িয়ে আছে তার শৈশবের অসংখ্য স্মৃতি, অথচ আজ নিজ গৃহেই সেই যেন ভীষণ অপরিচিতা। তার মা একবারও মেয়ের দিকে তাকাচ্ছেন না। মেয়ের এই নীরবতাই যেন সবচেয়ে নির্মম শাস্তি ইরার জন্য। আনিকা হোসেন ইরার বেস্ট ফ্রেন্ডের মতো, তাই মায়ের এমন নীরবতায় ইরাকে বেশি পীড়া দিচ্ছে। কখনো কখনো শব্দের চেয়ে নীরব অভিমান মানুষকে অধিক ভেঙে দেয়। শ্রাবণ নিঃশব্দে ইরার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখের ভিতরে জমে থাকা আতঙ্ক সে স্পষ্ট অনুভব করতে পারছে, অথচ এই সমস্ত পরিস্থিতির জন্য কোথাও না কোথাও সে নিজেও দায়ী। ইরা তার কাছে এসেছিল, কিন্তু সেই সময় সে উপেক্ষা করে গেছিল বিষয়টা। নীরবতা ভেঙে হঠাৎ করেই ইরার বাবা গম্ভীর স্বরে বলে উঠলেন, সমাজের কাছে অপমানিত হতে খুব বেশি সময় লাগে না সিকদার সাহেব, কিন্তু সেই অপমান বুকে নিয়ে বাঁচতে হয় বছরের পর বছর। বাক্যগুলো শান্ত ছিল, কিন্তু তার অন্তর্গত যন্ত্রণা যেন পুরো ঘরটাকে ভারী করে তুলল। শ্রাবণের বাবা দীর্ঘশ্বাস ফেললেন। দূরে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে একবার তাকিয়ে ধীরে স্বরে বললেন, আমি জানি যা হয়েছে তার ক্ষমা হয় না, কিন্তু ছেলেমেয়েরা ভুল করে ফেলে কখনো কখনো। আমরা চাই আজকের পর থেকে সব কিছু নতুন করে শুরু হোক।
ইরা নিচের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। সে জানে তার হুট করে শ্রাবণকে বেছে নেওয়ার অধিকার ছিল, তবুও এই মুহূর্তে বাবার ভাঙা কণ্ঠস্বর শুনে নিজেকে ভীষণ স্বার্থপর মনে হচ্ছে তার। আনিকা হোসেন কিছু বললেন না। তিনি পুরুষদের মাঝে এখন না কথা বলাই শ্রেয় মনে করলেন। ইরার ভাই ইকরাম এখানে নেই। ছেলেটাকে আসতে বারণ করে দিয়েছেন আনিকা হোসেন। রাগের মাথায় কি করে বসে তার ঠিক নেই। আপনার ছেলে ইরাকে পছন্দ করে থাকলে আমাদের জানাতেন, আমরা তো আর বাধা দিতাম না। ইরার খুশিতেই আমাদের খুশি ছিল। সাদাত হোসেনের কথা শুনে বুঝতে পারলেন এই বাড়ির কেউই হয়তো তাদের মতো ইরা আর শ্রাবণের বিয়ের কথা জানে না। রাশেদুল শিকদার ভাইকে চুপ করিয়ে দিয়ে হালকা গম্ভীর স্বরে বললেন, দেখুন শাহাদাত সাহেব, আপনার অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু ছেলে মেয়ের বিয়ে আর 4 মাস আগেই হয়ে গিয়েছে। তাই যদি আপনার মেয়ে বিয়েও হতো তাহলে সেটার পাপের ভাগিদার আপনাদের হতে হতো। রাশেদুল শিকদারের কথায় চমকালো ইরার পরিবার। আনিকা হোসেন এবার তীর্যক দৃষ্টিতে চাইলেন দূরে দাঁড়িয়ে থাকা মেয়ের পানে। ইরা মাথা নিচু করে রেখেছে। মানে 4 মাস আগে কিসের বিয়ে হয়েছে? রাশেদুল শিকদার দীর্ঘশ্বাস ফেলে সংক্ষেপে সব বললেন। সব শুনে ইরার পরিবার পুরো স্তব্ধ। এত কিছু ঘটে গেছে আর তারা কিছুই জানে না। আশা করি আপনাদের আর এই বিয়েতে কোনো সমস্যা নেই। এমনি ওদের বিয়ে হয়ে গেছে। এখন আমরা খালি সসম্মানে ছেলের বউকে ঘরে তুলতে চাই। এতে করে সমাজে আপনাদের যে হেনস্থার শিকার হতে হচ্ছে সেটা কিছুটা হলেও কমবে। কেউ তখন প্রশ্ন তুলতে পারবে না আপনাদের উপর। শান্ত গলায় কথাগুলো বলে থামলেন রাশেদুল শিকদার। সাদাত হোসেন এবার গম্ভীর দৃষ্টিতে নিজের মেয়ের পানে চাইলেন। ইরা তার বড্ড আদরে, সব সময় যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছে। মেয়ের কোনো প্রকার কষ্ট তিনি হতে দেননি। আর রাশেদুল শিকদারও ভুল কিছু বলছে না, তাই তিনি আর নাকচ করলেন না। এমনিও বিয়েটা হয়ে গেছে, তাই এখানে তাদের আর না করার মতো কোনো উপায় নেই। ঢাকা শহরে কম বেশি সবাই শিকদার বাড়ির সম্বন্ধে জানে। বেশি নামডাক আছে এই যৌথ পরিবারের। ব্যবসায়িক কাজের কারণেও সুনাম রয়েছে। 1 সপ্তাহের মাঝেই করে ফেলি। শুক্রবার পুনরায় আইনিভাবে বিয়েটা সম্পূর্ণ করা হবে। সবাই বিয়ের আলোচনায় মগ্ন হলেন। ইরা অসহায় দৃষ্টিতে নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু তাদের মধ্যেই কেউই তার দিকে তাকাচ্ছে না। যেটা দেখে না চাইতেও ইরার বাঁধ ভেঙে কান্না আসছে। হুট করেই ইরা নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে অশ্রুসিক্ত চোখে পাশে তাকাতেই শ্রাবণকে দেখতে পায়। শ্রাবণ ইশারায় তাকে আশ্বাস দিল কিছু হয়নি। ইরা যেন আরও আবেগপ্রবণ হয়ে পড়ল না চাইতেও। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। সন্ধ্যা আজ নেমেছে এক অপার্থিব আবেশ মেখে। দিবাভাগের শেষ রক্তিম আভা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে নীলচে ধূসর অন্ধকারের গর্ভে। দূরের কোনো মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। বাড়ির বারান্দা জুড়ে উঠছে হলদে আলোর ক্ষীণ দীপ্তি। সারা বাড়িতে অভ্যন্তরে আজ দীর্ঘদিন পর প্রাণের উচ্ছ্বাস। কারণ সংবাদটি এমন না যে এই কয়দিনের জমাট বাঁধা টানাপোড়েনের অবসান ঘটিয়েছে। হীরা আর শ্রাবণের বিয়েকে অবশেষে দুই পরিবার সামাজিক স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। খবরটা শোনার পর রিনি প্রায় লাফিয়ে লাফিয়ে পুরো বাড়ি মাথায় তুলেছে। আর চোখে মুখে এমন এক উচ্ছ্বাস যেন বহুদিনের কোনো অসম্পূর্ণ গল্প আজ পূর্ণতা পেয়েছে। অপরদিকে তুর্না সোফার উপর পা গুটিয়ে বসে আছে, অথচ তার ভেতরে শিশুসুলভ উচ্ছ্বাস এতটাই প্রকট যে বারবার নিজের হাত কচলাচ্ছে। বাড়ির 3 গিন্নিও খুশি, তাই খুশিতে রান্না করতে গেছেন। বাড়িতে আবার বিয়ের আমেজ শুরু হতে চলেছে, তাই আজকের আয়োজনটুকু না করলেই নয়। ছোট্ট রোদেলা টলমল পায়ে কখনো তুর্নার কোলে উঠছে, আবার কখনো রিনির হাত ধরে ঘুরছে। রোদেলা পুরো পরিস্থিতি বুঝতে পারছে না, তবুও আশেপাশে আনন্দ তাকে সংক্রমিত করেছে। মা মা পিপি নাচে। আধো আধো কণ্ঠে বলে উঠতেই রিনি হেসে রোদেলাকে কোলে তুলে নিল। তুর্না হঠাৎ করেই দুহাত ছড়িয়ে বলে উঠল, ইরা আপু এখন আমাদের সাথে থাকবে, আমরা অনেক মজা করবো রিনি, এখন সবাই হ্যাপি। তার কণ্ঠে ছিল এক নিখাত সরলতা, যেন পৃথিবীর সমস্ত জটিল সম্পর্ককে সে নিজের সহজবোধ্য অনুভূতির ভেতর গলিয়ে ফেলেছে। রিনি মৃদু হেসে তুর্নার পাশে বসলো। তারপর তুর্নার দিকে তাকিয়ে দুষ্টু স্বরে বলল, তুমি কিন্তু পড়া বাদ দিয়ে অনেক বেশি আনন্দ করছো ভাবি। ভাইয়া আসলে আজকে রেহাই নাই তোমার। কথাটি শুনে মুহূর্তেই তুর্নার মুখটা কেমন ছোট হয়ে গেল। তবুও পরক্ষণেই আবার রোদেলার সঙ্গে হেসে উঠল সে, যেন ভয় আর আনন্দ দুটি অনুভূতি একসাথেই জায়গা করে নিয়েছে তার অন্তরে। বাইরে ঠিক তখনই গাড়ির শব্দ শোনা গেল। রোদেলা উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, পাপা আছে, পাপা আছে। মুহূর্তে ছোট্ট পা দুটো নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সে।
তূর্ণাও প্রায় তার পিছন পিছন ছুটল। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছিল, চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি। রৌদ্রিক বাড়িতে এলে এই দুই ব্যক্তি তার পিছু সর্বদাই থাকবে। রৌদ্রিক গাড়ি থেকে নামতেই ছোট্ট রোদেলা গিয়ে তার পায়ে জড়িয়ে ধরল। পাপা। রৌদ্রিকের কঠোর মুখাবয়ব মুহূর্তেই কোমল হয়ে উঠল। মেয়েকে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেলো সে। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে তূর্ণা এসে দাঁড়ালো সামনে। আপনি আসছেন? জানেন আমরা অনেক মজা করছি, ইরাপুর বিয়ে আবার হবে, সবাই খুব খুশি। তার উচ্ছ্বসিত কণ্ঠ শুনে রৌদ্রিক কয়েক সেকেন্ড নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল। অতঃপর অত্যন্ত শান্ত অথচ ভয়ঙ্কর গম্ভীর স্বরে বলল, পরে শেষ হয়েছে তোমার? মুহূর্তেই তূর্ণার সমস্ত উচ্ছ্বাস যেন হাওয়ায় মিলিয়ে গেল। মুখের হাসি মুছে গিয়ে সেখানে স্থান নিল আতঙ্ক মাখা অপ্রস্তুতি। রিনি দূরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করছে। তূর্ণা ইতস্তত কণ্ঠে বলল, ওই আমি একটু পরে পড়বো ভেবেছিলাম। রৌদ্রিক ধীরে তূর্ণার দিকে এগিয়ে এলো। তার ব্যক্তিত্বে এমন এক চাপা কঠোরতা আছে যা তূর্ণার অস্থির মনকেও মুহূর্তে নিশ্চুপ করে দেয়। চলো পড়া দেবে, নাহলে শাস্তি আছে আজ। অতি সংক্ষিপ্ত শব্দে আদেশ করে রোদেলাকে নিয়ে ভেতরে চলে গেল। আর তূর্ণা এমন মুখ করে দাঁড়িয়ে রইল যেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রিনি তূর্ণার কাছে ছুটে এসে ঠোঁট চেপে হেসে বলল, যা শিখিয়ে দিয়েছি তাই বলবে, দেখবে ভাইয়া আর না করবে না। আজকের জন্য ছুটি নিয়ে নাও। তূর্ণা রিনির কথা মতো মাথা কাত করে বাড়ির ভিতরে গেল। রুমে আসতেই রৌদ্রিকের কোলে রোদেলাকে দেখতে পেল। মেয়েটা সারাদিন পর পাপাকে পেয়ে রৌদ্রিকের সঙ্গে মিশে আছে। কি কি করেছে সেটা বিশ্লেষণ করে বলছে, আর রৌদ্রিক তার প্রতিটা কথা অতি মনোযোগ দিয়ে শুনছে। রোদেলা মাঝে মাঝে হাত নাড়িয়ে এটা ওটা দেখাচ্ছে, আবার হেসে ফেলছে নির্মলভাবে। তূর্ণা ভাবল এই সুযোগে পড়া থেকে বাঁচার, তাই সে উল্টো ঘুরে পালাতে চাইল। পিছন থেকে রৌদ্রিক ডেকে ওঠে, এদিকে এসে পড়া দিয়ে যেখানে ইচ্ছে যাও। তূর্ণা না চাইতেও থেমে গেল। তারপর গাল ফুলিয়ে রৌদ্রিকের সামনে দাঁড়ালো। তূর্ণা ভয়ে আছে। আজকে সারাদিন একটি বারের জন্যও সে বই মেলে দেখেনি। যে অঙ্কগুলো করতে দিয়ে গেছে সেগুলোও করেনি সে। রৌদ্রিক কয়েকটি প্রশ্ন করতেই স্পষ্ট হয়ে গেল সে কিছুই করেনি। শুরু কর। গম্ভীর সংক্ষিপ্ত শব্দ বলে উঠল সে। তূর্ণা হাত কচলাচ্ছে। কি করবে সে এবার? রৌদ্রিকের শান্ত গম্ভীর মুখপানে চেয়ে আমতা আমতা করে বলে, বর আজকের জন্য ছুটি দিয়ে দিন, কালকে পাক্কা সব করে দেবো একদম। রৌদ্রিক শান্তভাবে চোখ তুলে তাকালো। তূর্ণা সেই চোখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে নিল। এদিকে রোদেলা বাবার কোলে বসে নিষ্পাপ চোখে কখনো তূর্ণার দিকে কখনো বাবার দিকে তাকাচ্ছে। রৌদ্রিক বই বন্ধ করে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, এক পায়ে কান ধরে দাঁড়াও এখনই। 30 মিনিটের আগে পা নামলে 1 ঘন্টার জন্য দাঁড়িয়ে থাকবে। তূর্ণার মুখ মুহূর্তেই কুঁচকে গেল। প্লিজ আজকে না, আমি খুশি ছিলাম। তূর্ণা, শুধুমাত্র নিজের নামের উচ্চারণেই মেয়েটা চুপ করে গেল। ধীরে ধীরে এক পায়ে দাঁড়িয়ে কান ধরল সে। তার মুখে অভিমান, লজ্জা আর শিশুসুলভ অসহায়তার মিশ্র ছাপ। রোদেলা তূর্ণার দিকে তাকিয়ে ছোট্ট গলায় বলে উঠল, মা ব্যথা পাও? তূর্ণা কাঁচুমাচু মুখে মাথা নাড়ল। তোমার পাপা খুব পচা। অভিমানে তূর্ণার চোখের কোণে অশ্রু এসে জমা হয়েছে। নাক টেনে নিজেকে ঠিক রাখলো। এদিকে তূর্ণার অবস্থা দেখে রৌদ্রিকের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। যদিও সে তা দ্রুত আড়াল করে ফেলল। পুতু, তোমার পাপাকে বলে দাও আমি তার সঙ্গে রাগ করেছি, কথা নেই তোমার পাপার সঙ্গে। রোদেলার ছোট্ট বক্ষস্থলে মাথা রেখে অভিমানী স্বরে বলে ওঠে তূর্ণা। রোদেলা পিট পিট চোখ করে সামনে দাঁড়িয়ে থাকা রৌদ্রিকের দিকে তাকালো। আবার একবার তূর্ণার দিকেও তাকালো। তার ছোট্ট মাথায় তূর্ণার মধ্যে থাকা মারপ্যাঁচ বুঝতে সক্ষম হলো না। তাই রৌদ্রিকের দিকে তাকিয়ে আধো স্বরে বলে, মা লিখেছি, মা লাগ করলেতে, মা কথা বলে না। হাত দ্বারা নাড়িয়ে নাড়িয়ে সুন্দর আদুরে এক ভঙ্গিমায় বলে রোদেলা। রৌদ্রিক তূর্ণার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, তোমার পড়াচোর মাকে বলে দাও কালকে যাতে আমার পড়া আমাকে বুঝিয়ে দেয়। আজকে তো শুধু কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে, নেক্সট মুরগি বানিয়ে রাখবো। রৌদ্রিকে শান্ত স্বরে বলা হুমকি শুনে রাগে দুঃখে রোদেলাকে জড়িয়ে কান্না করে দেয়। তূর্ণার হঠাৎ কান্নায় রৌদ্রিক সহ রোদেলা বিস্ময় হয়ে পড়েছে। তূর্ণা কাঁদতে কাঁদতে মুখ না তুলেই জোর গলায় বলে, তূর্ণা আর পড়বে না, তূর্ণা সংসার করবে, তূর্ণার বিয়ে হয়ে গেছে তাই পড়ালেখা আর করবে না, একটু ভালোবাসে না, খালি বলে পড়তে।
তূর্ণার এমন কথা শুনতে না চাইতেও রদ্রিকের অধর ভাঁজে ক্ষুদ্র হাসির রেখা ফুটে ওঠে। রোদেলা তো কিছুই বুঝলো না। তূর্ণার কান্না দেখে রোদেলার নেত্রকোণেও অশ্রুবাড়ি জমা হয়ে চিকচিক করছে, যে কোনো সময় সেটা ঝরে পড়বে। রোদেলা রদ্রিকের দিকে তাকিয়ে তাকে শাসিয়ে ভেজা গলায় বলে, মাইল দিব একদম। মা বলবে না, মা তন্তাল করবে। পাপা মাকে বোকা দেয় না, মা কাঁদে। মেয়ের কথা শুনে রদ্রিকের ভুজগোল কুঁচকিয়ে আসে। মেয়ের এমন আদর মাখা শাসন দেখে রদ্রিক নৈশব্দে হেসে ওঠে। তার মেয়েকেও নিজের টিমে নিয়েছে মিসেস সিকদার। তোমার মা একটা পড়াচোর, আর আমি কোনো পড়াচোরকে ভালোবাসি না। যে পড়া দিবে সে ভালোবাসা পাবে, এছাড়া পড়াচোরের কোনো ভালোবাসা নেই। রদ্রিকের এই কথা শুনে তূর্ণা এবার শব্দ করে কেঁদে দিল। গা কাঁপিয়ে কাঁদছে সে। বহুদিন পর কাঁদলো বোধ হয়। কান্না নামক জিনিসটা যেন অদৃশ্য হয়ে গেছে তার জীবন থেকে। তূর্ণাকে কাঁদতে দেখে রদ্রিক আর নিজেকে আটকাতে পারল না। প্রথমবারের মতো শব্দ করে হেসে উঠল। রদ্রিক হাসলে তার ডান গালে ছোট্ট একটা টোল পড়ে, যা সচরাচর দেখা যায় না। তার হাসিটা যেন তার থেকেও হাজার গুণ সুন্দর। হাসির শব্দ শুনে তূর্ণা রোদেলার কোল থেকে মাথা তুলে সামনে ঘটতে থাকা আকস্মিক দৃশ্য দেখছে। এতগুলো মাস পর এই প্রথম সে রদ্রিককে হাসতে দেখছে। অসম্ভব রকমের সুন্দর সেই হাসি। তূর্ণা বিস্মিত নয়নে কান্না বন্ধ করে চেয়ে আছে। তার বরের হাসি এতটা সুন্দর হবে তার জানা ছিল না। এর আগেও হেসেছে, তবে সেটা বাঁকা হাসি, যার কারণে কোনো দিনও তার টোলটা দৃশ্যমান হয়নি। কিছু সময় পর রদ্রিক হাসি থামিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার মধ্যে থাকা হাস্যোজ্জ্বল অবয়ব পাল্টে গিয়ে কেমন শীতল হয়ে এসেছে। মনে হচ্ছে একটু আগে কিছুই হয়নি যেন। কালকে থেকে পড়া যেন পাই, নাহলে আমার এমন বউ চায় না যে পড়া করে না। তূর্ণা নাক টানলো আবারও, কান্না করে ফেলার ফলে টসটসে লাল বর্ণ ধারণ করেছে তার সরু নাকটা। রোদেলা এবার তার ছোট্ট আদুরে হাত দ্বারা তূর্ণার গালে লেপটে থাকা অশ্রুবিন্দু মুছতে মুছতে বলে, পাপাকে মাই দিব, কাঁদেন না পূজা। পাপাকে মাইল দিব, মাকে কুট্টু দেয় পূজা।